শহীদের সাথে শেষ সাক্ষাতের দিনটা কেমন ছিল? সেদিনের কোনো কথা বা অভিব্যক্তি যেটা এখনও আপনাকে গভীরভাবে নাড়া দেয়, আপনার মনে গেঁথে আছে, যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসলে তো উনি বছর রায় কার্যকর করার আগে উনি 3 বছরের মতো জেলখানায় ছিলেন। তো এই জেলখানার জীবনটা আসলে অনেক কঠিন আমাদের জন্য ছিল। ওনাকে খুব সাবলীল দেখেছি, হাসি খুশি দেখেছি, কখনো কখনো মন খারাপ করা কিংবা বিষণ্ণ কখনোই দেখি নাই। তো আমরা যখন যেতাম তখন খারাপই লাগতো যে ওনাকে একা রেখে আসতে। তো তারপরও এগুলো আমরা পরীক্ষা হিসেবে নিয়েছি। যুগে যুগে নবী রসুলদের কতভাবে পরীক্ষা দিতে হয়েছে। তো আমাদেরকেও, আমরা যেহেতু ইসলামী আন্দোলনের সাথে যুক্ত, সুতরাং আমাদেরকেও তো পরীক্ষা দিতেই আর হবে, এটা আমরা পরীক্ষা হিসেবেই নিয়েছি। আর আমি একটু এগুলোকে খুব সহজভাবেই নিয়েছি, আমি এগুলোকে খুব কঠিন করে নেই নাই। কারণ এগুলা যেহেতু এই ইতিহাসগুলো আমাদের জানা, নবী রসুল, সাহাবায়ে কেরাম, ইসলামী আন্দোলনের বিভিন্ন ব্যক্তিদের এই জীবনীগুলো আমাদের জানা, সুতরাং আমার জন্য আমি খুব কঠিন করে নেই নাই, সহজ করে নিয়েছিলাম সব কিছু, চলার পথ যাতে সহজ হয়ে যায়। এবং আমি আমার পরিবারকেও ওইভাবে মোটিভেট করেই চলতাম। শেষ সাক্ষাতের দিনে তার কোনো কথা কি আপনার মনে পড়ে যেটা আপনাকে খুব গভীরভাবে নাড়া দেয়? এখনও আমাকে সব বেশি নাড়া দেয় যে আমি যখন, আমরা সবাই যখন গেলাম দেখতে, তখন দেখি উনি খাচ্ছেন। তো আমি বলছি, এই সময় যে তুমি চা খাচ্ছ? তো বলে, আমি রোজা ছিলাম, তো এখন একটু নামাজ টামাজ পড়ে একটু চা খাচ্ছি। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল আপ করুন। তো খুব নির্লিপ্তভাবে বসে চা খাচ্ছিলেন গেটের কাছে বসে। তা আমাদেরকে দেখে উঠে হাসলেন, দাঁড়ালেন। আমি ওনার এই নির্লিপ্ত চেহারা দেখে একটু অবাকই হয়ে গেলাম। যাই হোক, পরে উনি বললেন, আমরা তো বুঝতেই পারছিলাম যে যেহেতু চিঠিটা এমনভাবে আমাদের কাছে পৌঁছাইছিল, এটাই হয়তো আমাদের লাস্ট সাক্ষাৎকার। কিন্তু আমি ওইভাবে ঘাবড়াইও যাই নাই, ভেঙ্গেও পড়ি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে আমি সবসময় আমার তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল যে আল্লাহ যেটাই আমাদের জন্য ভাগ্যে রেখেছেন সেটাকে আমাদের মেনে নিব। তো আমরা কথা স্বাভাবিকভাবে কথা বলতে হয়, ওইভাবেই কথা বলছি। এবং উনি প্রত্যেককে একজন একজন করে সবাই সাথে কথা বলছেন, আদর করছেন, মেয়েদের ছেলেদের আদর করছেন, ভাগনা ভাতি যারা ছিল তাদেরকে উদ্দেশ্যে অনেক কথা বলছেন। তো যে কথাটা আমাকে সব থেকে বেশি নাড়া দেয়, যে উনি বলছিলেন যে আমাকে যে জন্য তারা ফাঁসির কাস্টে ঝুলাতে যাচ্ছে, সেই পথ থেকে তোমরা কখনো বিচ্যুত হবে না, সেইটাই সঠিক পথ, তোমরাও এই পথেই থাকবা এবং দুনিয়ার জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামের জ্ঞান অর্জন করে এই সঠিক পথেই তোমরা সবসময় অবিচল থাকবা, এটাই আমি আশা করি। আচ্ছা, না, খুব মর্মস্পর্শী ছিল। মানে আপনি যখন বলছিলেন আমার কাছে মনে হচ্ছিল যে আমি পুরো দৃশ্যটা চোখে দেখতে পাচ্ছি। আর আমি খুব অবাক হচ্ছিলাম যে এরকম একটা কঠিন পরিস্থিতিতে তিনি এতটা দৃঢ়তার সাথে, এতটা ইমানি শক্তি নিয়ে কিভাবে পরিবারকে সাহস জুগিয়েছেন, ভরসা দিয়েছেন। আচ্ছা, আপনারা কি তৎকালীন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছিলেন? প্রশ্নই আসে না, কারণ জীবন মৃত্যুর মালিক আল্লাহ, সুতরাং ফয়সালা তো উপর থেকেই হবে। তো আর যদি আল্লাহ এটা তার ভাগ্যে লিখেই রাখেন, কারণ আমি ওনার সাথে উনি আমাকে একদিন গল্প বলছিলেন যে গোলাম আজম সাহেব আমার কাঁধে হাত রেখে বলছেন একটা আলোচনায় যে বক্তৃতার ভিতরে ফাঁসির যুগে যুগে কীভাবে ফাঁসির কাস্টে ঝুলেছেন ইসলামী আন্দোলনের নেতারা। তখন ওনার কাঁধে একবার হাত রেখে নাকি বলেছিলেন যে এই ফাঁসির রশিটা তোমার গলাও আসতে পারে, আমার গলাও আসতে পারে। তো এই জিনিসগুলো আসলে আমাদের জানা ছিল, সুতরাং আমরা অবাক হই নাই যে ওনারা যদি এরকমই কোনো আল্লাহর তরফ থেকে আসে, এটা আমরা এতে রাজিই ছিলাম। আচ্ছা,
আচ্ছা, শহীদের শাহাদাতের পর রাষ্ট্র এবং সমাজের আপনাদের প্রতি আচরণ কেমন ছিল? আমরা জেনেছি যে আপনারা শহীদের দাফন এবং জানাজায় অংশ নিতে যেতে পারেননি। আপনারা যখন রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সে সময়ে ছাত্রলীগরা এসে আপনাদেরকে হামলা করে। পুরো ঘটনাটা যদি আমাদেরকে বলতেন। আসলে শাহাদাতের থেকেও আমি বেশি অবাক হয়েছিলাম এই ঘটনাতে। আচ্ছা। কারণ উনি জেলখানায় বলেছিলেন যে ওনার যদি তাকে ফাঁসির কাস্টে শহীদের জন্য নিয়েই যায়, শাহাদতের জন্য, তাহলে আমার বড় জামাই জহির যেন ওনার জানাজা পড়ায়। হ্যাঁ, জানাজা পড়ায়। আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েই গাড়িতে একদম বোরখা টোরখা পরে রেডি হয়েছি। আচ্ছা। ঠিক সেই মুহূর্তেই স্থানীয়ভাবে ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদের দ্বারা আমাদের বাসায় আক্রমণ করা হয় এবং আমাদের সাথে যারা দেখা করতে আসছিল তাদেরকেও বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়, মারধর করা হয়। শেষ পর্যন্ত তারা থানায়ও নিয়ে চলে যায়। তো এই পরিস্থিতিতে আমরা আর যেতে পারি নাই। কারণ আমার কয়েকটা নাতিন ছোট ছোট ছিল, আর তখন রাত অনেক হয়ে গেছিল, ওটা 12টা-1টা। সেই থানায় যাদেরকে নিয়ে যায় তাদেরকেই আমরা তখন থানা থেকে বের করে হ্যাঁ ফেরত আনার ব্যবস্থা ওই দেখা। এমনকি তারা নিয়ে যাওয়ার পরেও দুইজন ক্যাডারের মতোই এরা মনে হলো না যে পুলিশের কোনো লোক, মনে হলো ছাত্রলীগের ক্যাডারই হবে। তারা এসে আমাদের বাসায় এসে আবার আমাদের সাথে বলছে যে এখানে উল্টো আমাদেরকেই আবার সন্ত্রাসী হিসেবে তারা সাব্যস্ত করছিল। এইখান থেকে সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা এটা খোঁজখবর নিতে আসছি। তো এইসব কারণে আমরা শেষ পর্যন্ত আর যেতে পারি নাই। তো আমরা পরবর্তীতে যেটা জানলাম যে ওনার জানাজা যেখানে মানে গ্রামের বাড়িতে আশেপাশে পুলিশ সমস্ত কিছু একদম ঘেরাও করে রেখেছিল। ফরিদপুর টাউন থেকে ওই দিক থেকে আশেপাশে থেকে যারা আমাদের ভাইরা আসতে চেয়েছিলেন তাদেরকে তারা আসতে বাধা দিয়েছিল। আগেই প্রথমে যারা ঢুকে গিয়েছিল এবং আমার শ্বশুরবাড়ির আশেপাশে যারা আত্মীয় স্বজন ছিল তারা মিলেই শেষ পর্যন্ত জানাজাটা তারা অংশগ্রহণ করে। এটা একটা আমার জীবনের কঠিন বিষয়। এটা আমার জীবনে আমি কখনো ভুলতে পারবো না।